অদ্রিজা মাথা ঘুরিয়ে চাইল। রক্তিমকে দেখেই হিমশীতল হয়ে গেল শরীরের রক্ত। শীতল চাহনি, চোখে মুখে অদ্ভুত শীতল একটা ভাব জমেছে তার। সাদা ধপধপে লম্বা চওড়া শরীরে, পরনে কালো রঙের শার্ট, হাতাগুলো কনুই পর্যন্ত গুটানো, ঘন কালো চুলগুলো কপালে কিছু অংশ ঝুঁকেছে। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো সুন্দর মুখটাকে আরো সুন্দর করে তুলল যেন। অদ্রিজা রক্তিমের দিকে এক নজর চেয়েই নেহার দিকে তাকিয়ে বলল, নেহা তুই বল, কোনো বিশ্বাস অবিশ্বাসের কথা মনে রাখার দরকার নেই। রক্তিম মুচকি হাসল। অদ্রিজার দিকে এক নজর তাকিয়েই নেহার দিকে তাকিয়ে বলল, আমি তোমার সেই ছোট্ট থেকে অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা দিয়েছি লিটল ওয়াইফ। তোমায় বিশ্বাস করাটা নিশ্চয়ই আমার ভুল নয় বলো। তো এই বিশ্বাসযোগ্যতায় বিশ্বাস করেছিলাম। এনিওয়েজ, তোমায় আমি এখনও অনেক স্নেহ করি নেহা। আশা করি তুমি এমন কিছুই করবে না যার জন্য তোমার প্রতি আমার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাক, তাই না? নেহা ভরকে গেল। কি বলবে বুঝে উঠল না। বিভ্রান্ত চাহনি নিয়ে একবার অদ্রিজা তো একবার রক্তিমের দিকে তাকালো সে। কিছু বলে ওঠার আগেই রক্তিম অদ্রিজাকে টেনে আনলো রাস্তার অপর পাশে। ফিসফিসিয়ে বাঁকা হেসেই বলল, আপনি যে ধীরে ধীরে আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? আপনি টের পাচ্ছেন? ভাবুন তো, অন্যবার রুহানা চৌধুরীর সাথে দেখা করতে আপনি এতটা উৎসাহী থাকতেন কি হঠাৎ এইবার এত উৎসাহ? কাল রাতেও যখন আপনি দেখা করতে আসলেন তখনও আপনি এতটা উৎসাহী ছিলেন কি অদ্রিজা? ছিলেন না। যখনই আমার সাথে ওই মহিলার সম্পৃক্ততা খুঁজে পেলেন তখন থেকে আপনি এতটা উৎসাহী হয়ে উঠলেন। এটা কি হতে পারে বলুন তো? অদ্রিজা থমকে যাওয়া চাহনি নিয়ে রক্তিমের দিকে তাকালো। মুখে অন্যরকম দুষ্টুমি মাখা হাসি ঝুলছে। তার বলা কথাগুলো যে খুব একটা ভুল তাও নয়। অদ্রিজা হাঁসফাঁস করে এদিক ওদিক তাকালো। রক্তিমের কথাগুলো যে সত্যি তা খুব একটা বুঝতে না দিয়েই বলল, ফালতু কথা বলবেন না রক্তিম। আমার সম্পর্কে এতটা কৌতূহলী বা কেন আপনার বলুন? ফালতু কিংবা ভালো যাই হোক, আমি শুধু এইটুকুই জানাতে চাইছিলাম যে আমাকে নিয়ে কৌতূহলটা কমিয়ে নিই অদ্রিজা। একটা মানুষকে ভালো লাগলে কিংবা তার প্রতি ইন্টারেস্টেড হলে তবেই আমরা তার প্রতি কৌতূহল হয়ে পড়ি, দিন শেষে ভালোবেসে ফেলি। আপনার ক্ষেত্রে যাতে সেটা না ঘটে তাই সতর্ক করলাম। অদ্রিজা থ হয়ে দাঁড়িয়ে রইল। রক্তিম কথাগুলো বলেই ফু দিয়ে উড়িয়ে দিল অদ্রিজার কপালের ছোট ছোট চুলগুলো। মুচকি হেসে সরে গেল সেখান থেকে। অদ্রিজা এখনো সেভাবেই তাকিয়ে রইল রক্তিমের যাওয়ার পথে। লোকটা অদ্ভুত। রক্তিম নামক মানুষটাকে বুঝে ওঠা আসলেই সম্ভব কিনা সে জানে না। কখনো শীতল তো কখনো গম্ভীর, কখনো বা হাসি খুশি, আবার কখনো রাগের ঝটলা। অদ্ভুত তো। অদ্রিজা রিয়াজ সাহেবের রুমের পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ। ভদ্রলোকের পত্রিকা পড়া শেষ হয়নি। কপালে ভাঁজ ফেলে এদিক ওদিক তাকিয়ে আবারও নিজের রুমের দিকে গেল অদ্রিজা। ব্যালকনিতে রক্তিমের দিকে একবার উকি দিয়েই আবারও বেরিয়ে আসলো রুম থেকে। রিয়াজ সাহেবের রুমের সামনে এসেই উকি দিয়ে বিজয়ী হাসি হাসল সে। ভদ্রলোকের হাতে এখন পত্রিকা নেই, তার মানে পত্রিকা পড়া শেষ। অদ্রিজা আর অপেক্ষা করলো না, পর্দা সরিয়ে উসকুস করে বলে উঠল, বাবা আসবো? রিয়াজ সাহেব ক্লান্ত চাহনিতে তাকালেন। চশমাটা খুলে মুছে নিয়ে আবারও চোখে লাগালেন। গম্ভীর গলায় বলে উঠলেন, এসো মা, অনুমতি নেওয়ার কি দরকার? তুমি যখন তখন আসতে পারো। বাবা মানো তো আমায়। অদ্রিজা মেকি হাসলো। পা বাড়িয়ে রিয়াজ সাহেবের মুখোমুখি দাঁড়িয়েই বলল, হ্যাঁ অবশ্যই মানি বাবা, একটা কথা জিজ্ঞেস করব। কারো? অদ্রিজা হাঁসফাঁস করে এদিক ওদিক চাইল। কথাগুলো ঠিক কিভাবে জিজ্ঞেস করবে বুঝে উঠল না সে। কয়েক সেকেন্ড সময় নিয়ে মস্তিষ্কে কথাগুলো সাজিয়ে নিয়েই মৃদু কণ্ঠে বলে উঠল, রুহানা চৌধুরী কি আপনার স্ত্রী? ওনার সাথে আপনার কি সম্পর্ক বাবা? আর রক্তিমের মা কে বাবা? রুহানা চৌধুরী নাকি বাসায় যিনি আছেন উনি? যদি রুহানা চৌধুরী রক্তিমের মা হন তবে আপনাদের সাথে থাকেন না কেন উনি? রক্তিমেরই বা আপনার প্রতি এই আচরণ কেন বাবা, বলবেন আমায়? রিয়াজ সাহেবের মুখের মৃদু হাসিটা যেন মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল তীব্র গাম্ভীর্যের ভাব। সরু চাহনিতে এক নজর অদ্রিজার দিকে তাকিয়েই বললেন, তুমি রুহানার সম্পর্কে কি করে জানলে, কিভাবে জানলে?
অদ্রিজা নিজের প্রশ্নের উত্তর না পেয়ে হতাশ হলো। উল্টো রিয়াজ সাহেবের প্রশ্নের সম্মুখীন হয়েই ছোট ছোট চোখ করে চেয়ে থাকলেন ওনার দিকে। কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো ঢোক গিলতেই সেখানে উপস্থিত হলো রক্তিম। অগোছালো চুলগুলো এক হাতে পেছনে ঠেলে দিয়ে শার্টের হাতাগুলো গুটাতে গুটাতেই ব্যস্ত ভঙ্গিতে সে বলল, মিস্টার মাহমুদ, আদ্রিজার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে ওনার মায়ের বাসায় যেতে হবে। ওনার মা অসুস্থ, কয়েকদিন ওখানে থেকে ওনার মায়ের সেবা করলে হয়তো ওনার মা তাড়াতাড়ি সুস্থ হবেন, তাই না আদ্রিজা? অদ্রিজার চোখে মুখে বিস্ময় নিয়ে তাকালো রক্তিমের দিকে। হঠাৎ মায়ের অসুস্থতার কথা শুনে বুকের ভেতর জমা হলো অজানা ভয়। মিনমিনে চোখে রক্তিমের দিকে তাকিয়ে থেকেই বলল, কি হয়েছে আম্মুর? কেমন আছে এখন? আপনি কিভাবে জানলেন? রক্তিম মুচকি হাসলো, হালকা কেসেই বলল, আপনার ছোট বোন কল করেছিল, কলটা রিসিভ করার পর বলল আপনার মা অসুস্থ, যাবেন আপনার মায়ের কাছে? হ্যাঁ, অবশ্যই যাব। রক্তিম সেভাবেই হাসলো, বেরিয়ে আস্তে আস্তে বলল, চলুন। অদ্রিজাও বেরিয়ে আসলো। রিয়াজ সাহেবকে না বলেই রক্তিমের পিছু পিছু বেরিয়ে আসলো বাসা থেকে। রক্তিম যেন তার উদ্দেশ্য হাসিল করতে পারল। মুখে বিশ্বজয়ী হাসি। নিজের গাড়িতে না উঠেই রাস্তায় এসে সূর্যের মৃদু রোদে দাঁড়িয়ে রইল। অদ্রিজা বিরক্ত হয়েই কপাল কুঁচকে বলল, আমি মায়ের কাছে যাব রক্তিম, এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন? রক্তিম মুখ নামিয়ে অদ্রিজার মুখের দিকে তাকালো। সাদা ছোট্ট তুলতুলে মুখটাই নুইয়ে আছে চিন্তায়, কপালে ভাঁজ স্পষ্ট। মৃদু হেসেই বলল রক্তিম, রিক্সায় করে নদীর পাড়ে যাবো আদ্রিজা। অদ্রিজার বিরক্তিটা এবার দ্বিগুণ হলো। দাঁতে দাঁত চেপে বলল, কথাটা বলেই পা বাড়াতে লাগলেই রক্তিম অদ্রিজার বাম হাতটা জাপটে ধরল। অদ্রিজা বিরক্তি নিয়ে ভ্রুকুচকে তাকালেই রক্তিম অসহায় চোখে তাকালো। চোখ জোড়ায় যেন সহস্র আকুতি মিনতি এসে ভিড় করলো মুহূর্তেই। অদ্রিজা সেই আকুতি বুঝতে চাইল না, চেষ্টাও করলো না বোঝার। বিরক্তি নিয়ে বলল, আমার আম্মু অসুস্থ রক্তিম, আমাকে আম্মুর কাছে যেতে হবে, হাত ছাড়ুন। রক্তিম হাত ছাড়ল না, রিক্সা ডেকে উঠে বসেই বলল, উঠে বসুন, আপনার মায়ের কিছুই হয়নি, উনি সুস্থ আছেন। অদ্রিজা চোখ বড় বড় করে তাকালো। রক্তিমের কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে থাকার মাঝেই রক্তিম আবারও বলল, উঠুন তো। অদ্রিজা উঠে বসলো। রক্তিমের দিকে তাকাতেই বলল, মিথ্যে বলেছেন কেন তাহলে? রক্তিম ভাবলেশীন হয়েই বলল, এমনি। রিক্সাটা এসে থামলো নির্দিষ্ট জায়গায়। সেখান থেকে কিছুটা দূরেই নদী। রাস্তা থেকে পা ফেলতেই সবুজে ভেজা ঘাস। মৃদু শীতল বাতাসে নড়ে চড়ে উঠছে গাছের সবুজ পাতাগুলো। দূরে একটা গাছে লাল শিমুল ফুলগুলো গাছের সবুজ পাতাকে লুকিয়ে রেখে লাল রক্তিম সৌন্দর্যে ফুটিয়ে তুলল গাছটাকে। গাছের নিচটাই সবুজ ঘাসে ঝরে পড়েছে সেই গাছেরই অনেকগুলো শিমুল ফুল। অদ্রিজা মিষ্টি হাসল। ফুলগুলোর দিকে তাকিয়েই মৃদু গলায় বলল, সুন্দর। রক্তিম অদ্রিজার হাসিটা দেখে নিয়েই দৃষ্টি অনুসরণ করে তাকালো ফুলগুলোর দিকে। মাথা ঝুঁকিয়ে অদ্রিজার কানের কাছে বলল, সুন্দর। অদ্রিজা চমকে পাশ ফিরে তাকালো। নিজের কথারই পুনরাবৃত্তি দেখে রক্তিমের দিকে তাকিয়ে ছোট শ্বাস ফেলল সে। ঠোঁট বাঁকিয়ে বলল, এখানে কেন এসছি আমরা? রক্তিম উত্তর দিল না, চুপচাপ পা বাড়ালো সামনের দিকে। অদ্রিজাও কিছু বুঝে না উঠে রক্তিমের পেছন পেছন পা বাড়ালো। নদীর কাছাকাছি এসে সবুজ ঘাসে রক্তিমকে পা লেপটে বসে পড়তে দেখেই সরু চোখে তাকালো অদ্রিজা। বলে উঠল, এখানে কেন এনেছেন আমায় আজও? রক্তিম ছোট ছোট চোখ করে তাকালো। পাশে দাঁড়িয়ে রমণীর কপালের চুলগুলো নদীর পাড়ে মৃদু হাওয়ায় নড়ে চড়ে উঠছে। অপলক চাহনিতে অদ্রিজার চোখের দিকে তাকিয়েই বসতে বলল তাকে। লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমাকে নিয়ে কৌতূহলটা বন্ধ ঘরে তালা দিয়ে দিতে বলেছিলাম আমি আপনাকে, আপনি শুনলেন না অদ্রিজা? আবারও মিস্টার মাহমুদের কাছে সেসব প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন নিজের কৌতূহল মেটাতে। চলুন আপনার কৌতূহলগুলো মিটিয়ে দিই। অদ্রিজা চকচকে চোখে তাকিয়েই বলল, সত্যি? রক্তিম তাচ্ছিল্য নিয়ে হাসল, বলল, বলবো যখন বলেছে তখন বলবোই অদ্রিজা, এটুকু বিশ্বাস রাখতেই পারেন। অদ্রিজা চুপ রইল। রক্তিম ছোট শ্বাস ফেলেই বলতে শুরু করলো,
গল্পটা একটা ছোট ছেলের অদ্রিজা। তখন তার বয়স 8 কি 9 হবে। প্রতিদিন বাবা মায়ের ঝগড়া ঝামেলা এসব দেখে সে বড় হচ্ছিল। বাবা মায়ের সরল রূপের সাথে সে পরিচিত ছিল না। বাবা সবসময় গম্ভীর হয়ে ঘুরে বেড়াতো তার সামনে। বাবার সামনে আসলেই সেই ছোট্ট ফুটফুটে ছেলেটা ভয় কুকুরে মরত। কোনোদিন বাবার কাছে কোনো আবদার রেখেছিল বলেও মনে পড়ে না। আর মা, ছোট্ট ছেলেটা তার মাকে আঁকড়ে তার সবটুকু সময় কাটাতে চাইতো। বাবার ভয়ে তথ্যস্থ হয়ে থাকলেও মাকে অতটা ভয় পেত না সে। মাকে অনেকটা ভালোবাসতো, কিন্তু সে মা তাকে সময় দিতে পারতো না। মায়ের কাছে সে আবদার বায়না রাখলে উনি বিরক্ত হতেন। ঝাঁঝালো কণ্ঠে কয়েকটা কথা বলেই সরে যেতেন ছেলেটার কাছ থেকে। গেস করুন তো ছেলেটাকে। অদ্রিজা হতভাগ হয়ে তাকিয়ে রইল। অস্ফুট স্বরে বলল, আপনি আপনি সেই ছেলেটা রক্তিম? রক্তিম শব্দ করে হেসে উঠল। ভেজা সবুজ ঘাসগুলোর ওপর চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে পড়েই হাত জোড়া মাথার নিচে রাখল সে। সহজভাবেই চোখ বন্ধ রেখে বলল, আপনি যে রোহানা চৌধুরীর পেছনে পড়ে আছেন, সেই মহিলাটা একটা চরিত্রহীন মহিলা, খুব খারাপ মহিলা অদ্রিজা। অদ্রিজা চমকে উঠল, কাপা কণ্ঠে বলল, নিজের মা সম্পর্কে কি সব বলছেন আপনি? রক্তিমের মধ্যে তেমন একটা ভাব উদয় হলো না। আগের মতোই চোখ বন্ধ করে রেখে বলল, রোহানা চৌধুরী আর রিয়াদ মাহমুদ বায়োলজিক্যালি আমার পেরেন্টস। আপনাকে যে গল্পটা শুনিয়েছি, সেই গল্পের বাবাটা হলো রিয়াদ মাহমুদ আর মা হলো রোহানা চৌধুরী। ছোট্ট 8-9 বছর বয়সী ছেলেটা হলো রক্তিম মাহমুদ। রক্তিম যখন অনেক ছোট, কোমল শরীরে এদিক সেদিক ঘুরে বেড়াতো, তখন থেকেই সে একা নিঃসঙ্গভাবে বড় হয়েছে অদ্রিজা। 10 বছর বয়সে এসেই তার মা অন্য একজন লোকের সাথে পালিয়ে গেল তার অর্থ প্রাচুর্যতার লোভে। কি ভাবছেন তার বাবা তাকে আগলে রেখেছিল, ভালোবেসে কাছে টেনে নিয়ে বড় করে তুলেছে? না, তেমন কিছুই করেননি তিনি। সবাই যখন বলল ছেলে দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে নেওয়া উচিত, উনি আরেকটা বিয়ে করেও নিলেন তার প্রথম স্ত্রী চলে যাওয়ার 1 মাসের মাথায়। ছোট্ট রক্তিম কেন জানি না তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারেনি, কোনোভাবেই পারেনি মেনে নিতে। তবে ভদ্রমহিলা রক্তিমকে অনেক আদর করত, অনেক খেয়ালও রাখত, অনেকটা ভালোবাসত হয়তো। কিন্তু ওই যে রক্তিম ছেলেটা অদ্ভুত, সে কারণেই হয়তো সে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারল না। 2 মাসের মাথায় নিজের নিঃসঙ্গ একা জীবনটা নিয়ে একদিন মাঝরাতে বেরিয়ে গেল অন্ধকার রাস্তায়। শহরের অলিতে গলিতে তার মাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু তার মাঝে অন্য একজনের হাত ধরে উন্নত দেশে পাড়ি জমিয়েছে, তা হয়তো তার মস্তিষ্ক তখন বুঝেই ওঠেনি। সেই দিন রাতে আমায় অনেক খোঁজা হলো, অবশেষে পেয়েও গেল। বাসায় ফেরার পর রুমে দরজা লাগিয়ে তার বাবা তাকে অনেক কথা শোনালো, মেরেও ছিল তাদের মাঝরাতে এইভাবে খোঁজাখুঁজি নিয়ে বিরক্ত করার জন্য। রক্তিম সেই দিন কেঁদেছিল, প্রচুর কেঁদেছিল অদ্রিজা। আর কাঁদেনি, আর কোনোদিন কান্না তার চোখে আসেনি। অদ্রিজা নিশ্চুপ বসে থেকে রক্তিমের বলা সবগুলো কথা শুনল। শুকনো ঢোক গিলে রক্তিমের দিকে তাকালো সে। এই যুবকটির মাঝে এতগুলো সুপ্ত দুঃখ আছে, কোনোদিন আন্দাজও করেনি সে। এতটা হাসি খুশি থাকা যুবকটির মনে এত বিষাদ কে বুঝবে? চোখ জোড়া ছলছল করে উঠল তার। রক্তিমের দিকে তাকিয়েই লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর? রক্তিম মুচকি হাসল, চোখ মেলে অদ্রিজার মুখের দিকে তাকিয়েই বলল, তারপরের দিন রক্তিমের সব থেকে প্রিয় মানুষ তার নানি এসেছিল। রক্তিমের গালে তখন মিস্টার মাহমুদের চড়ের 5 আঙ্গুলের ছাপ জল জল করছিল, 2 গাল সহ। হাতেও ওনার আঘাতে চিহ্ন ছিল। রক্তিমের নানি তা দেখেই তো অবাক হলো। সেদিনই নিয়ে আসলেন রক্তিমকে ওনার সাথে। তারপর তাকে রক্তিম তার নানির সাথেই বড় হয়েছে। এই দুনিয়ায় রক্তিমের নানি ব্যতীত রক্তিমের আর কেউ নেই। অদ্রিজা না কোনো বন্ধু, না বোন, না ভাই, আর না মা বাবা।